আমাদের এক্সেল শুরু হবে। এতদিন আমরা শিখছি হলো ওয়ার্ডের আমাদের কাজ কি, যে কোনো কিছু লিখলে, একটা বই লিখলে আমরা ওয়ার্ডে লিখি, বা কোনো কিছু আপনার একটা ছক বানাইলো ওয়ার্ডের মধ্যে বানাই, তারপরে এখানে বাসা ভাড়া দেওয়া হবে এটা লিখলেও ওয়ার্ডের মধ্যে, এই ধরনের যত লেখালেখি আছে সব ওয়ার্ডের মধ্যে করি। দ্বিতীয়ত হলো এক্সেলের কাজটা হলো হিসাব কিতাব। তো ধরেন বিভিন্ন বড় বড় কোম্পানি, তারপরে বড় বড় প্রতিষ্ঠান যা কিছু আছে, এই সব জায়গার হিসাব কিতাবটা কোথায় করা হয়। এবার আপনার কথা হইতে পারে যে কেন, আমি তো ক্যালকুলেটরেও হিসাব করতে পারি। পারেন না ক্যালকুলেটরে করতে? কথা হলো, ধরেন আপনার একটা নিজস্ব কোম্পানি, যে জায়গায় আপনি 1000 শ্রমিককে কাজ দিচ্ছেন। 1000 শ্রমিক আপনারটা ধরেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, হাজিরা দিয়ে বেতন নেওয়া যায়। ঠিক আছে, কত ঘন্টা কাজ করলো ওই অনুযায়ী বেতন নেওয়া যায়, এরকমই ধরেন। এখন আপনি বলেন তো, প্রত্যেকের কি আপনি এই যে কয় ঘন্টা কাজ করলো মোবাইল নিয়ে একটা বসে ক্যালকুলেটর হিসাব করবেন? ওটা তো করতে পারেন, কিন্তু এটা স্মার্ট ওয়ে না। তো আপনার কাছে যখন এক্সেল আছে, এক্সেল এমন সুন্দরভাবে আপনাকে সব হিসাব করে দিবে, জাস্ট সব কিছু বানানো থাকবে, এখানে জাস্ট লিখে দেবেন কয় ঘন্টা কাজ করছে, ওনার টাকার হিসাবটা অটোমেটিক চলে আসবে। তো এইভাবে সব কিছু ক্যালকুলেট করা বা সিস্টেম করা, যেমন ধরেন এই যে কারেন্ট বিল তো ইউনিট অনুযায়ী সেটা তো জানেন। তো এই কারেন্ট বিলটা আপনার এক এক মাসে এক এক ধরনের ইউনিট আছে। আপনার কি মনে হয় ওরা কীভাবে হিসাব করে? ওরা কি প্রত্যেক মাসে এত ইউনিট আসলো, তাহলে এত করে ধরলে এত হয়? আচ্ছা, কারেন্ট বিলে ইউনিটটা কিন্তু আবার পার্থক্য আছে। ধরেন আপনি অল্প ইউনিট বেশি ব্যবহার করলেন, আপনার এক ধরনের বিল আসবো, প্রতি ইউনিটে এক ধরনের টাকা করে ধরবো। বেশি ইউনিট ব্যবহার করলেন, প্রতি ইউনিটে আলাদা ধরনের টাকা করে ধরবো। তো এই সব কাজটা কি ওরা মাথা ঘাটে প্রত্যেকবার আপনার করবো যে এত ইউনিট আসলো, তো এত গুণ এত 2 টাকা করে ধরলে এত টাকা আসে, এভাবে করবে? এভাবে করে না। ওদের সব কিছু করা আছে কাস্টমারদের। তো ধরেন ওই যে মিটার নং থাকে দেখবেন, ওই মিটার নং অনুযায়ী আপনার ইউনিটটা বসায় দেয়, আর বিলটা কি অটোমেটিক চলে আসে। এবার বিলটা যে অটোমেটিক চলে আসে, এর মধ্যে সার্ভিস চার্জ কি, তারপরে আপনার কোনো মাসে দেরি করলে ওই দেরি করার জরিমানাটা কি, সব কিছুই কি ওদের করা থেকে অটোমেটিক চলে আসে। এই বড় বড় হিসাব কিতাবগুলোর জন্য আমাদের কি ব্যবহার করা হয়? এক্সেলটা দেখতে একটু অন্যরকম। এই যে এটা হলো এক্সেল, কি মাইক্রোসফট এক্সেল। এটা খুললে দেখতে একটু অন্যরকম। আমরা এই যে ওয়ার্ডের মধ্যে টেবিলের কাজ করছি, দেখতে অনেকটা টেবিলের মতো। ছোট ছোট অনেকগুলো ঘর থাকে, কিন্তু কোনো ঘরের কিন্তু বর্ডার নেই। কোনোটার আছে বর্ডার, হালকাভাবে যেটা দেখা যায় পেন্সিল দিয়ে আঁকার মতো, ওটা আপনার ঘরের দূরত্ব বোঝানোর জন্য আর কি, ঘরটা কতটুকু। আচ্ছা, একজন এপেস দিয়ে চলে আসেন, তাহলে ভালো হবে। আপনি আর একটু করেন, আমি সোজা হয়ে বসি। তো দেখেন এগুলোকে কি বলে, এক একটা এগুলো এক একটা ঘর। আপনি কোনো কিছু অস্পষ্ট থাকলে বললেন। এগুলো হলো এক একটা ঘর। এবার কথা হলে এইগুলো কি? আচ্ছা, ঘর এভাবে যদি আমরা ধরি, এগুলো কলাম বলা হয় আর কি, যে একটা কলামে একটা কলামে একটা কলামে একটা কলামে একটা কলাম, ঠিক আছে না? আবার যদি এভাবে ধরি, এগুলোকে কি বলা হয়? র বলা হয়। যদি এভাবে ধরি কলাম বলা হয়, আর এভাবে ধরলে র বলা হয়। এবার দেখেন কলামের উপর দিয়ে কিছু নাম আছে, এ বি সি ডি ই এফ। আবার রয়ের মধ্যে কিছু নাম আছে, 1 2 3 4 5 6। তো এগুলো হলো রয়ের নাম, আর এগুলো হলো কলামের নাম। এই জিনিসগুলো বুঝতে পারছেন? এবার এই দুইটার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত একটা ঘরের নাম কি।
যেমন আমার এই ঘরটা সিলেক্ট করলাম, তো কলামের দিক দিয়ে কোন অক্ষরটা সিলেক্ট হলো? আই। আর রয়ের দিক দিয়ে কোন অক্ষরটা সিলেক্ট হলো? 7। তো আমার এই ঘরের নামটা কি বলতে পারি আমি? I7 বলতে পারি। এই যে কোণা দিয়ে আমার ঘরের নামটা দেখা যাচ্ছে। অন্য ঘর সিলেক্ট করেন E10, এই কোণা দিয়ে ঘরের নামটা অটোমেটিক দেখা যায়। ক্লিয়ার? তো এগুলো হলো ঘরের নাম। এবার কথা হলো এরকম আমাদের কতগুলো ঘর আছে, কতগুলো কলাম আছে আর কতগুলো র আছে। তো দেখেন, যদি একটু এদিকে চেপে, যদি যে জেড পর্যন্ত যাই, জেডের পর আবার এ বি এভাবে শুরু হবে। এভাবে যেতে 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 আপনি কুল কিনারা পাবেন না। কুল কিনারা না পেলে আমি এন্টার দিয়ে এই পাশেটা টিপ দিই, যাচ্ছে না তো। আচ্ছা, একবারে চলে সবার শেষের ইয়াতে চলে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না। আচ্ছা, এন্টার না, কন্ট্রোল চাপ দেন। একবারে এই পাশেরটা XFD চাপ দেন। আচ্ছা, কন্ট্রোল চাপ দিয়ে আমরা এই যে এই পাশের অ্যারোতে চাপ দিলে, যে এটাতে কন্ট্রোল চেপ দিয়ে ধরে এই পাশের অ্যারোতে চাপ দিলে এই পাশে চলে আসবে, নিচেরটা চাপ দিলে নিচে চলে আসবে। ওকে, এবার এভাবে র কতগুলো আছে? র তো আমাদের বোঝা যায় 1 2 3 এভাবে, তাই না? তো কন্ট্রোল চেপে ধরে এই যে নিচেরটা চাপ দিলাম, কন্ট্রোল চেপে ধরে নিচেরটা চাপ দিলাম, একবারে সর্বশেষ রতে চলে আসছে। কত নম্বর র এটা? 10,48,576। তো আপনার কি মনে হয় এটা শেষ করতে পারবেন কখনো লেখা? তো এই যে দেখেন আমাদের ওই কম্পিউটারে দেখেন হিসাব কিতাব, আমরা প্রতিদিন কি কি কাজ করি ওটা অনুযায়ী এভাবে হিসাব করে রাখি। পুরোটা হ্যাঁ, অনেক দিন যাবত 1300-র কাছাকাছি আসলাম। ওই যে দেখে দিই। তো এখানে কি করে সারাদিন কাজ করি, হিসাব কিতাব করে ওইখানে লিখে রাখি। রাতের বেলা হিসাবটা করতে আমাদের সহজে। এটা হলো একটা, এটার পাশে ওই যে এক্সপেন্ডিং একটা লেখা আছে, ওই শিটের মধ্যে আবার আমাদের সংক্ষিপ্ত হিসাবটা থাকে। আজকে কাজ হইলো এত, খরচ হইলো এত, জমা হইলো এত, এভাবে লেখা থাকে সব কিছু। এই যে নিচে এখানে শিট 1 দেয়া, শিট 2 দেয়া, শিট 3 দেয়া। দেখেন আমরা ওয়ার্ডটা খুললে এটাকে বলি আমরা একটা ডকুমেন্ট। তো ওয়ার্ডের যে পৃষ্ঠাটা থাকে এটাকে কি বলা হয়? ডকুমেন্ট বলা হয়। আর এক্সেল খুললে এক্সেলের এটাকে ডকুমেন্ট বলা হয় না, এক্সেলের এটাকে বলা হয় শিট, এক্সেল শিট বলে। যে কোনো জায়গায় দেখবেন এক্সেল শিট বলে। তো আমাদের এই যে এক্সেল করলে আমাদের নিচে একাধিক শিট আমরা রাখতে পারি একটা এক্সেল ফাইলের মধ্যে। এই পুরোটা তো এক্সেল ফাইল একটা, তাই না? আমি এটা সেভ করতে পারি না? যে আমি ধরেন ওগুলো যে কাজ করতেছি, আমার যেই পার্সোনাল কাজগুলো, ওগুলোকে আমি সেভ না রাখলে পরের দিন এসে পাবো? তো এই যে সেভের বিষয়গুলো কিন্তু ওয়ার্ডের মতো। তো সেভে গেলাম আমি, ধরেন আমি ডাউনলোডে সেভ করে রাখলাম, কি লেখা? মুজাহিদ ভাই। আচ্ছা, কন্ট্রোল অল্টার বি দেন তো, কন্ট্রোল অল্টার বি। হ্যাঁ, এবার মুজাহিদ লিখে সেভ করে রাখলাম। তো আমার এই যে উপরে দেখা যাচ্ছে মুজাহিদ নামে সেভ হয়ে গেছে। তো এবার ধরেন এটাও আমি যে সেভ করলাম, ডাউনলোডে সেভ করলাম সম্ভবত, ডাউনলোডস মুজাহিদ, কই? এই যে মুজাহিদ। তো আমার এটা কি এক্সেল ফাইল। এই যে আপনার ওই যে মোবাইলেও এই সিস্টেমগুলো থাকে, আপনার কোন আকারে আর কি সিরিয়াল থাকবে ওইটা সিস্টেম থাকে আপনার। এই যে এখানে লেখা আছে টাইটেল, তারপর নেম না কি অনুযায়ী। আচ্ছা, এটা মোবাইল অর্গানাইজ না, এটা না। কোথায় আছে এই কম্পিউটারে, কোথায় আছে দেখতে পাচ্ছি না। সাধারণত যেটা থাকে আপনার, আরে এটাও না,
মোবাইলের মতো এবিসিডি অনুযায়ী থাকে। এবিসিডি অনুযায়ী থাকে অথবা কোনটা বড় ফাইল ওই অনুযায়ী থাকে। আচ্ছা আচ্ছা, তো এটা দেখাচ্ছি পরে। তো এই যে এটা আমার এক্সেল শিট, এক্সেল ফাইলটা, তাই না? এই যে এক্স লেখা, তো এভাবে আমরা বুঝবো আমাদের কোনটা এক্সেল ফাইল কোনটা ওয়ার্ড ফাইল। ওয়ার্ডেরটা ডাব্লিউ লেখা। তো এক্সেল এটা আমাদের কি একটা ফাইল। তো একটা ফাইলের মধ্যে কয়েকটা শিট থাকতে পারে। ধরেন এটা আমাদের একটা ফাইল না, যেটা আমি সেভ করলাম মাত্র, একটা শিট। এটা কিন্তু একটা শিট। নিচে দেখেন শিট 1, শিট 2, শিট 3 এরকম কিন্তু লেখা আছে। কিন্তু শিট 1-এর মধ্যে নাম পাল্টাই দিল। রাইট মাউস ক্লিক করলাম, মানে ডান পাশে মাউস ক্লিক করে রিনেম মানে আবার নামকরণ করুন। রিনেমে গিয়ে এটার নাম দিলাম হলো, ধরুন আপনি কি হিসাবে আর কি শিট বানাইতে চান বা কিসের শিট বানাইতে চান। ধরেন এটা আমি স্টুডেন্টদের জন্য বানাইতে চাই। তো স্টুডেন্ট আমার ধরেন সকাল, দুপুর, বিকাল। তো এটা দিলাম SOKAL, সকাল। ঠিক আছে, সকালের স্টুডেন্টদের জন্য ওদের হিসাব কিতাব এখানে রাখবো। আবার শিট 2-তে আসলাম, এখানে রিনেম করে আমি এখানে নাম দিলাম বিকাল, বিকাল। ঠিক আছে, শিট 3-তে আসলাম, রাইট মাউস ক্লিক করে রিনেম, এখানে নাম দিব রাত, রাত ধরেন নাম দিলাম বুঝার জন্য আর কি। এবার আমি সকালের এখানে যা যা কাজ করব কন্ট্রোল S দিয়ে সেভ করে রাখলে ওইটা সকালের, এই যে সকাল যে শিটটা নাম ওইটার মধ্যেই থাকবে, বিকালের মধ্যে থাকবে না, রাতের মধ্যে থাকবে না। এখন ধরেন আপনারা কি বিকালের স্টুডেন্ট না? আপনাদের ধরেন হিসাব কিতাব অনেকগুলো এখানে রাখলাম, ওগুলো আমার কি বিকালের মধ্যেই থাকবে, সকালের মধ্যে থাকবে না। এভাবে যে একাধিক শিট করাটা, এটা আরও আমাদের জন্য সুবিধা হইলো না? আমরা মানে আরও বেশি গুছায় গেছে রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের এই পুরো ফাইল, এটা হলো একটা ফাইল, একটা ফাইলের মধ্যে একাধিক শিট থাকতে পারে। বুঝতে পারছেন? এইভাবে বুঝেন। আমাদের এক্সেল একটা ফাইল আমরা একটা নামে করলাম। এগুলো অফিসিয়াল কাজে অনেক প্রয়োজন পড়ে। যেমন আমাদের একজন স্টুডেন্ট, উনি আবার অফিসে কাজ করে। তো উনি বললো যে আমাকে স্যার বলছে একটা এক্সেল ফাইলের মধ্যে এই যে জেলা ভিত্তিক, জেলাগুলো আলাদা আলাদা করে হিসাবগুলো রাখতে, জেলা ভিত্তিক আলাদা আলাদা করে। তো আমি তো বুঝতেছি না, আমি প্রত্যেক জেলার জন্য আলাদা আলাদা ফাইল বানাইছি, এক্সেল ফাইল। তো স্যার বলতেছে এরকম না, ফাইল থাকবে একটা, শিট থাকবো আলাদা আলাদা, নোয়াখালী, বরিশাল এরকম। তো বলতেছে এটা কীভাবে করবো? 3টা থেকে আরও বেশিও হয়। হ্যাঁ হ্যাঁ, তো আমি দেখাই দিচ্ছি যে এইভাবে, এটা ধরেন নোয়াখালী, এটা ধরেন বরিশাল, এটা ধরেন ঢাকা। এই যে সাইডে একটা আছে না, এটা চাপ দিলে আরেকটা শিট হয়ে যাবে। এখানে আমি রাইট মাউস, হ্যাঁ অনেকগুলো আপনি 100টাও করতে পারবেন, সমস্যা নেই। রাইট মাউস ক্লিক করে রিনেম করতে পারবেন, অথবা প্রয়োজন না পড়লে কোনো শিট ডিলিট করে দিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসগুলো দেখেন, এগুলো কিন্তু পরিচিত, তাই না? তো ওয়ার্ডের মতোই একটা করতে পারবেন। এক্সেলের ব্যাপারে একটা কথা হলো, এক্সেল এত বেশি বিস্তৃত এক্সেলের কাজ, এটা আপনি আর কি মানে সারা বছর শিখেও শেষ করতে পারবেন না। এখানে আমরা কি দেখবো মূলত, যাতে এক্সেলের সাথে আমরা পরিচিত হতে পারি এবং এক্সেলের বেসিক কাজগুলো আমরা পারি, আমাদের কোনো একটা কোম্পানিতে বা কোথাও চাকরি পেতে হলে যাতে আমরা এতটুকু পারি যে কোম্পানির কী রিকোয়ারমেন্ট ওটা আমি পূর্ণ করতে পারি। ধরেন আমি কিন্তু এখন জানি না যারা কারেন্ট বিল অফিসে কাজ করে কীভাবে ওরা হিসাব করে, কিন্তু আমার এক্সেল এতটুকু পরিমাণে জানা আছে, যদি আমি যাই এবং ওদের জিনিসগুলো আমি দেখি, ওদের কী কী সূত্র আছে দেখি, আমি কিন্তু পেরে যাব। ধরেন ওদের যদি আমি একদিন ট্রেনিং নিই, আমি পেরে যাব। এক্সেলের সাথে এতটুকু পরিচয় করে দেওয়া। পরীক্ষার রেজাল্টগুলো, হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট আপনি এই জায়গায়, সব কিছু এই জায়গায় করতে পারবেন। এই যে আপনার আমাদের নগরের নূর হোমিও হল চেনেন না? ওটা যে মনিরুজ্জামান ভাই চেনেন তো? উনি আমার কাছে আসছিল যে এক্সেলের মধ্যে যে আমরা মাদ্রাসায় হিসাব করি, তো অটোমেটিক একটা সিস্টেম করব যেখানে সব ছাত্রের কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে, এইভাবে কে দশম হয়েছে, কে 11তম হয়েছে, সব কিছু অটোমেটিক বের হয়ে যাবে। এই সিস্টেমটা কেমনে করবো? তো ওইটা আমি বের করছিলাম, উনি আর আসেন। পরে বলছিলাম যে বের করে রাখছি, আপনার যখন প্রয়োজন পরে আইসে। তো এই যে তার মানে উনি কি এক্সেলের মধ্যে
মাদ্রাসার রেজাল্টগুলো বানায়। বুঝতে পারছেন? এবার আমরা দেখি যে এক্সেল মূলত আমরা কিভাবে কি হিসাব কিতাব, যেহেতু বললাম হিসাব কিতাবটা কিভাবে করি। এক্সেল অনেক সুবিধা আছে, যেমন ধরেন আমি এখানে 1 লিখলাম। আচ্ছা, আরও কিছু এক্সেলের ধর্ম সম্পর্কে বলি। এখানে ধরেন আপনি একটা ঘরে সিলেক্ট করলেন, তো এই ঘরটা সিলেক্ট হবে, বুঝতে পারছেন? এটার মধ্যে কিছু লিখলে তারপরে এটার মধ্যে কার্সারটা আসবে, বুঝতে পারছেন? এবার অন্য ঘরে চলে যান, আবার এই ঘরে আসেন, কার্সার আসছে। এখন ধরেন 1321-এর পরে আপনি আরেকটা 1 যোগ করতে চাইতেছেন। এবার যদি আপনি কার্সার না আসতে 1 লেখেন, আগের টাকাটা গিয়ে তারপরে 1 উঠবে। এই জিনিসটা বুঝতে পারছেন? এবার ধরেন 1-এর পাশে আমি একটা 2 লিখবো, মানে 12 লিখবো। কার্সার না আসার আগেই যদি আমি 2 লিখি, তাহলে কি 1 কাইটা গিয়ে 2 উঠবে। যদি আমি চাই যে না 1-এর পরে 2 লিখবো, ডাবল ক্লিক করতে হবে, তাহলে কার্সারটা চলে আসছে, দেখছেন লাফাইতেছে। তারপরে এটা এই পাশে নিয়ে তারপরে 2 লিখলাম, এন্টার দিলে আমার এই ঘরটা ইয়ে হয়ে গেল। তো এটা হলো এক্সেলের ধর্ম। এরকম আরও কিছু ধর্ম আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। ধরুন আমি এখানে 1 লিখলাম, আমাদের অনেক সময় হয় না এরকম যে সিরিয়াল বাই সিরিয়াল অনেক দূর লিখতে হয়, 1 2 3 4 5 6 এভাবে। তো ওয়ার্ডের মধ্যেও কিন্তু লিখতে হয়। ধরেন ছাত্রদের, আপনাদের মাদ্রাসায় কত ছাত্র, সবার আমাকে দিতে বলতেছে। এখন আমাকে বললো যে সবগুলো সিরিয়াল নাম্বারও বসাইতে হবে। এখন আমি কী করবো? ধরেন ওয়ার্ডের মধ্যেই আসি, ওয়ার্ডের মধ্যে ধরেন ইনসার্টে আসা, ধরেন এই যে এরকম অনেকগুলো ধরে নেওয়া করলাম। এবার আমাকে যে এটা ধরেন আমাদের সিরিয়াল নাম্বার বসানো এটা আমাকে বললো 1 থেকে শুরু করে সবারটা বসাইতে হবে। এখন আমি কী করবো? 1 2 3 প্রত্যেকটা লিখতে অনেক ঝামেলা না? আমি সেক্ষেত্রে কী করি, এক্সেলে চলে আসি, এখানে 1 লিখলাম, হ্যাঁ, নিচে 2 লিখলাম। তো এই 2টা লেখার পর আমি এই 2টাকে এভাবে সিলেক্ট করলাম। কয়টাকে সিলেক্ট করলাম? 1টাকে না, 2টাকে। আচ্ছা দেখেন তো ওই কোনো একটা পুটুলি দেখা যায় কিনা নিচে? এই পুটুলিটা আমার কিন্তু একটা প্লাস চিহ্ন হয়ে আছে মাউসটা। এই পুটুলিটার মধ্যে আনলে যখন প্লাস চিহ্নটা চিকন হয়ে যাবে, তখন এটা ধরে আমি এইভাবে টান দিলে এই দেখেন 1 2 3 4 অটোমেটিক চলে আসছে। 1 2 3 4। আমি যখন 1 লিখলাম এবং 2 লিখলাম, দেখেন শুধু 1 লিখে যদি আমি এই কাজটা করি, তাহলে কিন্তু সবগুলো একই আসতেছে, তাই না? কিন্তু যখন 1 লিখা তারপর 2 লিখলাম, তখন এক্সেল বুঝতে পারছে যে আমার কি এভাবে সিরিয়াল মেনটেন করতে হবে। তা এরপরে আমি কি করি, এভাবে পুরোটা ধরেন 21 পর্যন্ত গিয়ে কপি করে তারপর ওয়ার্ডে ফিরে যাই। এখানে আমি এগুলো ঘরগুলো সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। কন্ট্রোল ভি পেস্ট করে দিই, হয়েছে পেস্ট। 21 পর্যন্ত পেস্ট হয়ে আবার 1 থেকে শুরু হয়েছে। এবার যদি এটাকে আমি বাংলা করে দিই, তাহলে বাংলা হয়ে যাবে। তো বাংলা করি, এই যে বাংলা করে দিই, বাংলা হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে পারছেন? না না না, এখান থেকে কীভাবে করবো? একটু আগে যেটা বানাইলাম ক্যাশ মেমোর ভিতরে এইভাবে বসাইছিল, এখানে সিলেক্ট করে একটা লিখতে হয়। আর না না, এখানে 1 2 দিয়ে দিচ্ছি, একদম নিচ মধ্যে গেছে কি জানি দুটো ডিস্টার্ব ছিল। আচ্ছা, তো এভাবে ধরেন আপনি স্মার্ট ওয়েতে কাজ করতে পারেন। এমনভাবে ওই যে অনেক সময় ওয়ার্ডের কাছ থেকে হিসাব নিয়ে আসে, তো ওগুলো আমরা এক্সেলে আর কইরা তারপরে ওইখানে ধরুন অনেকগুলো ছাত্রর রেজাল্ট, সবগুলো একসাথে হিসাব করতে হবে, সবগুলো রেজাল্ট একসাথে বের করে এখান থেকে কপি করে ওইখানে নিয়ে বসায় দিই, এরকমটা করি। তো দেখেন এবার হিসাবের ক্ষেত্রে আসি যে হিসাবটা কীভাবে করি মূলত। তো এখানে লিখলাম, অনেকগুলো সংখ্যা লিখলাম। আচ্ছা, হিসাবের শুরুতে আসি কি যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না? এই চারটা পারি ভালো করে, মোটামুটি পারলেই চলবে, সমস্যা নেই। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ। এবার দেখেন অনেকগুলো সংখ্যার কি হয়, যোগ হয় নাকি বিয়োগ হয় নাকি গুণ হয় নাকি ভাগ হয়? যোগ হয়। অনেকগুলো সংখ্যা কি বিয়োগ করতে পারবেন? বিয়োগ হয়, বিয়োগ গুণ ভাগ এগুলো হয় 2টা সংখ্যা। শুধুমাত্র অনেকগুলো সংখ্যার শুধুমাত্র যোগ হইতে পারে। তো আমি যে অনেকগুলো সংখ্যা লিখলাম, হ্যাঁ, সবগুলোকে এভাবে যদি সিলেক্ট করি,
এই যে কোনায় দেখেন আমার কিছু নাম্বার আসবে, কাউন্ট মানে আমি কয়টা সংখ্যা সিলেক্ট করছি এখানে, কয়টা সংখ্যা সিলেক্ট করছি দেখা যাইতেছে 17টা। সাম মানে হলো যোগফল, SUM সাম মানে কি যোগফল। তো যোগফলটা এই সংখ্যাগুলোর যোগফলটা আমাকে এখানে দেখা দিতেছে কত, 21,19,970 টাকা 70। অ্যাভারেজ মানে হলো গড়, এই সংখ্যা সবগুলো সংখ্যার গড় কয়, মানে এই যে সাম যোগফলকে 17 দিয়ে ভাগ করলে এটা বের হবে। গড় তো বুঝেন, গড় নাম্বার ধরেন আপনি 7 বিষয়ে 700 পেলেন, গড়ে 100 করে পেলেন। 7 বিষয়ে ধরেন 93 আপনি 700 পান নাই, 690 পেয়েছি, তো 690কে সমান 690 ভাগ 7 বিষয়, প্রত্যেক বিষয়ে কি 98.5 করে পাইছেন। গর্ত বের করতে জানেন তাই না, আপনাদের নাম্বারে সবসময় বের করে, হ্যাঁ ওইটাও দেখাবো, সিরিয়াল বাই সিরিয়াল আসি। তো এটা হলো যোগফল বের করার একটা সুন্দর সিস্টেম। যেমন ওই যে আমাদের ওইখানে দেখেন অনেকগুলো নাম্বার না, মানে প্রিন্ট করছে এতটুকু, মাদ্রাসার মদিনা দিছে এত টাকা, সবগুলো এভাবে সিলেক্ট করে ধরি, তাহলে নিচে আমরা দেখতে পাই যে আজকের মোট কত টাকার কাজ হলো, বুঝতে পারছেন। এটা যোগ করার একটা সিস্টেম। এবার কাইটা দিই, এবার ধরেন আমি একটা ঘরের মধ্যেই যোগফলটা বের করব, যোগফল বিয়োগফল সব কিছু। এইখানে দেখেন আমাদের এখানে যোগ, বিয়োগ, গুণ, স্টারের মতো যেটা গুণ, এটা ভাগ, এটা চিনতে পারছেন। এবার এখানে দেখেন এক্সেলকে যদি আমি বুঝাইতে চাই যে আমি তোমার মধ্যে অঙ্ক করব বা হিসাব করব, এখন যদি ওকে আমি বুঝাইতে চাই একটা ঘরের মধ্যে, তাহলে আমাকে কী করতে হবে, সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দিলে ও প্রস্তুত হয় কিসের জন্য, অঙ্ক করার জন্য। সমান চিহ্ন দিয়ে ধরেন আমি 50 লিখা যোগ 50 যোগ 50 দিয়ে এন্টার দিলাম, 100। আচ্ছা, শুধু একটা ঘরের মধ্যে যদি আমি 50 যোগ 50 দিই, আমার কিছু হবে? কিছু হবে না, ওই অঙ্কটা করে দিবে না। কারণ কি, আগে থেকে জানি না কি করবো, কারণ কি সমান চিহ্নটাই দেয়নি। হ্যাঁ, এবার ধরেন একটা সমান চিহ্ন দিয়ে আমি 50 মাইনাস 25, আপনি ধরেন সমান চিহ্ন দিয়ে 50 গুণ 5 বা 4 দিই, 200 হবে, 200। আবার ধরেন একটা সমান চিহ্ন দিয়ে 50 ভাগ 10, 50-এর 10 দিয়ে ভাগ করলাম 5। তো যোগ বিয়োগ গুণ ভাগ শর্টকাটে কীভাবে করে এটা বুঝলেন? তো এই কাজটা আমরা ক্যালকুলেটরও করতে পারি, তাই না, এই ছোট কাজটা। তো আচ্ছা, আমি যে সোজাসুজি করছিলাম না, অনেকগুলো অঙ্ক করছিলাম, এই সবগুলোর যোগফলটা যদি নিচে বসাইতে হয়, এক তো আমি একটা কাজ করতে এই সবগুলো সিলেক্ট করলাম, এই নিচে দেখলাম যে যোগফল কত, দেখা তারপরে এখানে এসে বসাই দিলাম যোগফল এত, হাত দিয়ে লেখা দিলাম। এটা একটা ওয়ে হইতে পারে। না, আমি দেখবো এখানে দেখতে পারি না, 9,54,163। তো এখানে এসে আমি 9,54,163 লিখে দিতে পারি না। হ্যাঁ, এটা তো একভাবে পারি। আরেকভাবে পারি কি, এখানে এসা এই যে অটো সাম একটা অপশন আছে, অটো সাম, এই যে উল্টা এমের মতো একটা অপশন দেখছেন, হ্যাঁ, এই অটো সামের মধ্যে যদি ক্লিক করি, দেখেন এখানে এই ঘরে আমি সবগুলোর নিচে ঘরে ধরলাম, এইখানেই তো যোগফলটা বসাবো, তাই না। অটো সামে ক্লিক করলাম, আমার অটোমেটিক একটা সূত্র আইসা পড়ছে, তো এন্টার, তারপর এন্টার চাপ দিলে আমার যোগফলটা চলে আসছে 9,54,163। ক্লিয়ার বিষয়টা? সূত্রটা আপনি মানে সূত্রটা ইচ্ছা করলে আমি টাইপও করে দিতে পারি, যেমন এখানে এসে আমি সূত্র, এখানে অটো সামে দিলে একটা সূত্র আসে কি, সমান সাম ব্র্যাকেট দিয়ে এই ঘর থেকে এই ঘর ব্র্যাকেট। তো এই সূত্রটা যদি আপনি করতে চান, নিজে লিখে দিতে চান, নিজে লেখাও দিতে পারেন। কি লিখবেন, সমান দেওয়ার পর
কিসের জন্য ও সূত্র বা অঙ্কের জন্য প্রস্তুত হলো, তাই না? হুম। SUM, সাম। সাম মানে কি? যোগফল করো। ব্রেকেট দিলাম, ফার্স্ট ব্রেকেট দিয়ে বললাম যে কোন থেকে কতটুকু যোগফল করবা, এখান থেকে এই যে এতটুকু সিলেক্ট করে দিলাম, তারপরে ব্রেকেটটা আটকায় দিলাম। এটা কি একটু অস্পষ্ট লাগতেছে? কঠিন লাগতেছে এটা সূত্র বসায়ও যে করা যায় ওইটা জাস্ট দেখাইতেছে, তারপর এন্টার দিয়ে দিলে যোগফল এসে হ্যাঁ। তো এটাই আমরা সিম্পলি এই জায়গায় এসে এখানে ইয়া দিলে সূত্রটা অটোমেটিক চলে আসে, এন্টার দিলে যোগফলটা বসে যায়। আরেকটা জিনিস বলি, আমাদের ঘরে এইখানে কি লিখছি এটা দেখা যায় যে এখানে, যেমন এখানে লিখছি 546, এই ঘরটা ধরলে 546 উঠছে এখানে, তাই না? মূলত এখানে কি লিখছি, কিন্তু দেখেন এই যে 9,54,163 এখানে ধরলে এই যে এখানে কি উঠতেছে, ভিতরে কি আছে। আমাদের যে কোনো একটা ঘরে আমরা যদি ধরি, ওটার ভিতরে মূলত কি আছে ওটা কিন্তু এখানে দেখা যাবে। এবার ওটার ভিতরে কোনো সূত্র থাকলে ওই সূত্রটাও এখানে দেখা যাবে। আমাদের বাহ্যিকভাবে দেখতে পারতেছি এটা একটা ফলাফল, যে ফলাফলের মধ্যে আসলে কি আছে ওইটা আমরা কোথায় দেখতে পাই? এই যে এখানে এই লাইনটাতে দেখতে পাই। এতটুকু জিনিস মোটামুটি বুঝছেন? আপনার কোনো কিছু আনক্লিয়ার আছে, মানে অস্পষ্ট অনেক কিছুই থাকবে নিজে না করার আগ পর্যন্ত আর কি, কিছু থাকতেই পারে, সমস্যা আলোচনা করবেন, প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। আমি এই পর্যন্ত অঙ্ক করার বা হিসাব করার কয়েকটা পদ্ধতি দেখাইছি। একটা হইলো নাম্বার 1, এভাবে ধরবেন, এখানে আপনার যোগফল দেখাবে, এখানে অ্যাভারেজটা দেখাবে। 2 নাম্বার, এখানে আইসা অটোসাম দিয়ে এন্টার দিলে যোগফলটা চলে আসবে। 3 নাম্বার, আমি যে কোনো ঘরে গিয়ে সমান সমান চিহ্ন দিয়ে 50 যোগ 50 লেখা দিলে ফলাফলটা চলে আসবে। এই 3টা জিনিস বুঝছেন? 4 নাম্বার আরেকটা জিনিস দেখাই, ধরেন আমার 2টা ঘর লেখা, ধরেন আমি একটু ভালোভাবে বোঝানোর জন্যই বলি, আপনি বাংলায় পাইলেন 50, সরি বাংলা, এটা ধরেন ইংলিশ, এটা ধরেন ইংলিশ, ঠিক আছে? বাংলা এবং ইংলিশ। ধরেন এটা হলো মুজাহিদ বাংলা এবং ইংলিশে কত পাইলো? আপনার নাম হলো জুবায়ের বাংলা ইংলিশে কত পাইলো? সরি, এই 2টা কাট করে একটু নিচে বসে তুই আর কি, কাট করে নিচে নিয়ে আসছি। তো ধরেন মুজাহিদ বাংলায় পাইলো হলো 99, ইংলিশে পাইলো হলো 98। ধরুন জুবায়ের ভাই বাংলায় পাইলো হলো 88, ইংলিশে পাইলো হলো 97, ঠিক আছে? এরকম হলো, এরকম 1000 স্টুডেন্টরা আমি এখানে বসাতে পারি না? বসায় তারপরে ধরুন এইখানে আমার কি ফলাফলটা, মোট নাম্বার, টোটালটা বসাইতে হবে, তাই না? টোটালটা আমি বসাবো এখানে। কিভাবে বসাবো দেখেন, সমান সমান দিলাম, প্রথমে সমান সমান দিতে হবে। হ্যাঁ সমান সমান, আর কি এই যে হ্যাঁ এইটা যোগ এটা দিলে আমার ফলাফলটা বেশ বেড়ে আসে না? তো সমান সমান দেওয়ার পর, আচ্ছা দেন সমান সমান দিলাম না, আমি এই ঘরের মধ্যে আসলাম, এরপরে এই ঘরে ধরলে আবার এই ঘরে চলে আসতেছে, সিলেক্ট হইতেছে। কিন্তু যখন আমি সমান সমান দিব, সমান সমান দেওয়ার পরে যদি আমি এই ঘরটা সিলেক্ট করি, এই ঘরের নামটা চলে আসবে। আমাদের এই ঘরের নামটা কি I10, তাই সরি 11, তাই না? তো ওই ঘরের নামটা এখানে চলে আসছে, মানে কি নীলকালিতে চলে আসছে, মানে আমাদের এই ঘরটা সিলেক্ট হয়েছে। তো এই ঘরটা সিলেক্ট হয়েছে মানে কি এই ঘরটা আমি এখানে নিয়ে আসছি, যোগ, এবার যদি এই ঘরটা সিলেক্ট করি, এই ঘরের নামটাও চলে আসছে, কিন্তু J11 আসছে। এবার আমি এন্টার দিলে আমার এই যে এই 2টার যোগফলটা বের হয়ে আসবে। হ্যাঁ উঠাইতে হলো না, দেখেন আমি সমান সমান দেওয়ার আগ পর্যন্ত অন্য কোথাও গেলে কিন্তু ওইখানে চলে যেতে পারতেছি, কিন্তু যখনই সমান সমান দিলাম ও প্রস্তুত হলো যে আমি এখন শুধুমাত্র গ্র্যাব করব আর অঙ্ক করব, হিসাব কিতাব করব। আমি যখন এই ঘর সিলেক্ট করলাম, এই ঘরের নামটা চলে আসলো যে এই ঘর, অথবা আমি মুখে এভাবে সিম্পলি বলতে পারি সমান সমান বাংলা যোগ ইংলিশ,
এন্টার দিলে আমার যোগফলটা চলে আসে। এবার ধরেন এখানে আরও অনেক 1000 স্টুডেন্ট আছে, সবার এই নাম্বার কে কত পাইছে ওইটা তো ম্যানুয়ালি বসাইতে হবে, তাই না? ওইটা তো আর অটোমেটিক বসানো হয়ে যাবে না। নামাজে যান, আমি একটু বের হয়ে যাবো যে। মানে একটু ইয়াতে যাবো, মাদারীনগর ওইখানে যেতে হবে আর কি। তো নামাজ মনে হয় এখানে পড়তে পারবো না, নামাজ পড়তে হবে মাদারীনগর গিয়ে সময়। আচ্ছা, অজুটা করে আসেন। এভাবে ধরেন 1000 স্টুডেন্টের আপনি বাংলা এবং ইংরেজির নাম্বারটা বসালেন। এবার এই 1000 স্টুডেন্টের এখানে এসে আপনি সমান সমান দিয়ে বাংলা যোগ ইংলিশ এন্টার, আবার এটা সমান সমান বাংলা যোগ ইংলিশ, এভাবে বসাই দিতে পারেন না? কিন্তু কথা হলে এত কষ্ট করে প্রত্যেকটারই যদি বসাইতে হয় তাহলে এক্সেলের কি কাজ? সুখবর হলো এক্সেল দিয়ে এই কষ্ট করে বসাইতে হবে না। যখন আপনি মাত্র একটা বের করছেন, একটা, তখন আপনি এই যে এই কোণা যে পুটুলিটা আছে আমাদের প্লাস চিহ্নটা, এই পুটুলির মধ্যে আনলে যখন প্লাস চিহ্নটা চিকন হয়ে যাবে, এটা ধরে টান দিয়ে দিলে এক্সেলের কি যে এই সূত্রটা ও জানে না, হ্যাঁ এই সূত্র অনুযায়ী মানে যেহেতু প্রথমটার মধ্যে যোগ করছেন এই সূত্র অনুযায়ী বাকি সবগুলো কি বসায় দিবে। হ্যাঁ, এবার দেখেন আপনার যদি 1000 স্টুডেন্ট থাকে সবার নাম্বারটা বের করে কি আপনার জন্য কষ্টকর? এবার ধরেন যার এই যে ধরেন আপনাদের জামাতে, আমাদের ধরেন মাদারীনগর আমি মিশকাত পড়তেছি, আমাদের জামাতে 150 জন স্টুডেন্ট। তো একজন স্টুডেন্টের টোটালটা বের করে টান দিয়ে দিলে কি উসমান সাহেব টান দিয়ে দিলে সবার ফলাফলটা চলে আসে, মানে যোগফলটা চলে আসে। এভাবে ধরেন আবার গড় নাম্বারটা বের করতে চাইলে চলে আসবে না সবারটা? প্রথমে একটা বের করতে, ধরেন সমান সমান আমার এইটা ভাগ 2, তো গড় নম্বর হলো এই, সবারটা বের হয়েছে। এগুলো জিরো কেন? কারণ এখানে ও কিছু পাইতেছে না। আবার ধরেন এখানে দুইটা হওয়ার কারণে 2 দিছি, যদি বিষয়টা বাংলা ইংরেজি তাহলে আরো বেশি দিতাম। আচ্ছা দেখেন তো এখানে জিরো আসলো কারণ কি? এখানে ও কি যোগ করবে পাইতেছে না, তাই না? এখানে ধরেন আমি 2 দিলাম, এই পাশে 2 দিলাম, এন্টার দিলাম, 2 2 4 হয়ে গেছে না? এখানে তখন আর আপনার আলাদাভাবে টান দেওয়া লাগবে না। আচ্ছা ধরেন আপনি পরে জানতে পারলেন যে এই বেচারা 97 না, এই বেচারা ইংলিশে 100 পাইছে, তো 100 পাইলে 185 থেকে টোটালটা আরও বাড়বে না? তো ধরেন পরে এসে এখানে 100 লিখা এন্টার দিয়ে দিলেন, দেখুন তো বাড়ছে কিনা। এই জিনিসটা অটোমেটিক। এবার ধরুন এক্সেলের সুবিধা এটা। এবার ধরুন কোম্পানির একটা আপনার এই মাসের বেতন ছিল 197, পরের মাসে ধরেন আপনার 98 দিন না এসে আপনি আসলেন 70 দিন, ওই অনুযায়ী আপনার পরিবর্তন হয়ে যাবে না? বুঝতে পারছেন? তো একবার আপনি সেট করে রেখে দিলে পরের বার থেকে পরিবর্তন করা লাগে না আর কি, সব কিছু পরিবর্তন করা লাগে না। আপনার ধরেন যদি কারেন্ট বিলের অফিস হয় জাস্ট ইউনিটটা পরিবর্তন করে দেয়, যদি আপনার কোম্পানি হয় যাদের শ্রমিকদেরকে বেতন দিব কোন হিসেবে বেতন দেয়, মাসে কতদিন উপস্থিত হলো ওইটা হিসেবে বেতন দিলে কতদিন উপস্থিত হলো ওইটা জাস্ট লেখা দেয়, 27 দিন বা 28 দিন। অথবা দৈনিক যদি বেতন দেয় শ্রমিক হিসেবে তাহলে কয় ঘন্টা কাজ করলো ওইটা জাস্ট লেখা দেয়, 8 ঘন্টা বা 7 ঘন্টা বা 6 ঘন্টা বা 9 ঘন্টা, ওই অনুযায়ী কি বেতনটা সাইডের লেখা ওইটা এসে পড়ে, তো অনুযায়ী বেতনটা দিয়ে দিতে পারে। তো এক্সেলের এই জাদুকরী বিষয়গুলো বুঝছেন? আচ্ছা, বুঝলে আরেকটু জিনিস দেখালে সমস্যা হবে? আরেকদিন ধরলে হবে না? আচ্ছা আরেকদিন এগুলো যেগুলো শিখছি এতগুলো প্র্যাকটিস করি। আচ্ছা, মোটামুটি ভালোই বড় ক্লাস হয়েছে।